এই প্রথমবার ধর্মের ভিত্তিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রভিশন একটা দেখতে পাওয়া যাচ্ছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং স্টেট অথরিটির রোলটাকে সম্পূর্ণভাবে অফ করে দেওয়া হয়েছে। স্টেটের রোলটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে কেন্দ্র তার আওতায় পুরো ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করতে চায়। যারা সিটিজেনশিপ পাবেন না তাদেরকে বলা হবে যে দেশ থেকে এসছেন সে দেশে ফিরে যান। কিন্তু ভারতবর্ষ স্বাধীন ভারতের সংবিধান কিন্তু ধর্মভিত্তিক কোনো রাষ্ট্রের কথা বলছে। হিন্দু বহু কমিউনিটির মধ্যে কিন্তু অনেক কমিউনাল কনফ্লিক্ট এখনও ভারতবর্ষে বিরাজমান। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হাট। আমাদের সঙ্গে আজকে আছে অরিত্র দত্ত বণিক। প্রথমত বাংলা হাটের পর্দায় আপনাকে অনেক স্বাগত। নমস্কার। শুরু করব আজকে সিএ এবং এনআরসি নিয়ে। কিছুদিন আগে আমরা জানি যে সিএ লাগু করা হয়েছে এবং তার আগে 2019-এ সিএকে আইনে প্রণীত করা হয়েছিল এবং এই লাগু হওয়ার পর থেকে কিন্তু আমাদের যে শাসক দল আছে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে তিনি সিএ রাজ্যে লাগু হতে দেবেন এবং এখনও পর্যন্ত তার মত পরিবর্তন হয়নি। কিন্তু আমার প্রশ্ন এখানে যে তিনি তার সঙ্গে একটা কথা আরও বলেছিলেন যে সিএ হলো প্রথম ধাপ এবং এরপরে এনআরসি আসছে। মানে তিনি এও বলেছেন যে যদি এটা লাগু হয় তাহলে সাধারণ যার নাগরিকত্ব যাদের আছে তারাও নাগরিকত্ব হারাবে। তো এই বিষয়ে তোমার কি মতামত? না, সাধারণ যারা নাগরিক আছেন তারা নাগরিকত্ব হারাবেন কেন? এটা সম্পূর্ণ ভুল একটা মিসইন্টারপ্রিটেশন করা হচ্ছে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর প্রায় 5-6 বার অ্যামেন্ডমেন্ট হতে হতে এই 2019 সালের অ্যামেন্ডমেন্টটা আসে। এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে মূলত যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে অনুপ্রবেশ আটকানোর জন্য। এটা শুধু বাংলায় হচ্ছে তা না, সারা ভারতবর্ষ জুড়েই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যা প্রভিশন আছে সেগুলো লাগু হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে এটা তো প্রথম অ্যামেন্ডমেন্ট নয়, এর আগের অ্যামেন্ডমেন্টগুলোও হয়েছে এবং সেগুলো বছরের পর বছর বিভিন্ন গভর্নমেন্ট তারা তাদের মতো করে এক্সিকিউট করেছে। কিন্তু তাহলে এই একটা নিয়ে প্রবলেমটা কোথায়? এই একটার একাধিক প্রবলেমের মধ্যে প্রথম ও প্রধান যে প্রবলেমটা সকলের নজরে আসছে সেটা হচ্ছে এই প্রথমবার ধর্মের ভিত্তিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রভিশন একটা দেখতে পাওয়া যাচ্ছে। এর আগে পর্যন্ত আমাদের কি ছিল, যেটাকে আমরা বলতাম হচ্ছে ব্র্যান্ড পদ্ধতি। ব্র্যান্ড পদ্ধতি মানে হচ্ছে বাই বার্থ, বাই রেজিস্ট্রেশন, বাই অ্যাকুইজিশন, বাই ন্যাচারালাইজেশন এবং বাই ডিসেন্ট। এই যে পদ্ধতিগুলোর মাধ্যম দিয়ে সিটিজেনশিপ পাওয়া যায় তার মধ্যে ন্যাচারালাইজেশন প্রসেসটাকে প্রভিশন করে এই সিটিজেনশিপ অ্যাক্টটা ডিপ্লয় করা হয়েছে। এবং এই অ্যাক্টে প্রথমবার দেখা যাচ্ছে যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশের মধ্যে থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কথাটা ওই অ্যাম্বিটের বাইরে রেখে বাকি প্রত্যেকটা ধর্ম, যেরকম হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, এদেরকে বলা হচ্ছে যে নাগরিকত্ব দেওয়া হবে। এবার এখানের সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে যে এর আগের যে গভর্নমেন্ট যাবতীয় যা অ্যামেন্ডমেন্ট করেছে ইতিহাসে, সেখানে কোথাও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আলাদা করে প্রভিশন দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এইবারটা ধর্মের ভিত্তিতে কেন নাগরিকত্ব দেওয়া হবে সেই নিয়ে সমগ্র দেশে একটা প্রশ্ন হয়েছে। কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু ধর্মনিরপেক্ষ জায়গা, এখানে ধর্মের ভিত্তিতে কোনো আইন ওইভাবে ডিরেক্টলি চলে না এবং নাগরিকত্বের সাথে বা দেশের সার্বভৌমত্বের সাথে ধর্মীয় পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তাই আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে বলে এই নিয়ে নানা রকম পিটিশন সুপ্রিম কোর্টে আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই অ্যাক্টের আর একটা প্রবলেম যেটা আমার মনে হয়েছে যে এই অ্যাক্টটার মধ্যে আপনারা যদি দেখেন সেটা হচ্ছে ভারতবর্ষের যে কোঅপারেটিভ ফেডারালিজম স্ট্রাকচার, সেই ফেডারাল স্ট্রাকচারকে খানিকটা ডিসমিস করে দেওয়ার একটা চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। অতএব এর আগে আপনি যখন সিটিজেনশিপ হিসাবে যেরকম বার্থ সার্টিফিকেট বলুন বা এই ধরনের সিটিজেনশিপ রেজিস্ট্রেশন বলুন, সেইগুলো করবার জন্যে আপনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হতো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে সেটা স্টেট অথরিটিকে দিত, স্টেট তারপর সেটা সেন্টারকে দিত। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সাংবিধানিক ফেডারাল স্ট্রাকচার। কিন্তু এই অ্যামেন্ডমেন্টে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং স্টেট অথরিটির রোলটাকে সম্পূর্ণভাবে অফ করে দেওয়া হয়েছে। কেন্দ্র 3টে নোডাল স্ট্রাকচার তৈরি করেছে। একটা সেন্সাস অফিস, একটা হচ্ছে আপনার পোস্টাল অফিস, আরেকটা হচ্ছে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো। এই 3টে নোডাল অফিস একত্রে কাজ করবে। সিটিজেনশিপ কেউ যদি ক্লেম করতে যায় তাহলে আইদার তাকে পোস্টাল অফিসে অথবা সেন্সাস অফিসে যেতে হবে এবং আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোর কাজটা হচ্ছে যে ডকুমেন্টসগুলো জমা পড়ছে যার নাগরিকের, তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান করা।
ফলে এখানে যে সমস্যাটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে ফেডারাল স্ট্রাকচার হিসেবে স্টেটের রোলটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে কেন্দ্র তার আওতায় পুরো ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করতে চাইছে, মানে মোর ফোকাস টু দ্য সেন্টার। এইটা একটা ফেডারাল স্ট্রাকচারের ক্ষেত্রে একটা পরিপন্থী বলে আমার মনে হয় ভারতবর্ষের পলিটির হিসেবে, সেজন্য এটাকে অবজেকশন জানানো হচ্ছে। এবং আসামের ক্ষেত্রে যে ইম্পর্ট্যান্ট প্রবলেমটা দেখা দিয়েছে সেটা সেন্টার একটা জাস্টিফিকেশন দিয়েছেন অবশ্য, যে আসামে বাংলাদেশ স্বাধীনতার পরে 1985-তে একটি অ্যাকর্ড সাইন হয়েছিল, সেই অ্যাকর্ডটায় যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইনের হিসেব অনুসারে ওই তার পরবর্তী ক্ষেত্রে বাকিরা যারা ভারতবর্ষে এসছেন তাদের নাগরিকত্ব পাওয়ার কথা নয়। কিন্তু সিএ ডিপ্লয় হওয়ার পর দেখা যাচ্ছে যে তারপর থেকেও 2014 পর্যন্ত যারা যারা ভারতবর্ষে এসেছেন, এই যে 6টা ধর্মের কথা বলা হয়েছে, সেই ধর্মাবলম্বী মানুষরা নাগরিকত্ব পাবেন। ফলে কোথাও গিয়ে সেই অ্যাকর্ডের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছিল বলে সেটা নিয়ে কোর্টে একাধিকবার রিভিউ করা হয়েছে, কিন্তু তার এগেনস্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন যে আসামের ক্ষেত্রে সিএ এর এই প্রভিশনটা লাগু হবে না। কিন্তু বাকি সমস্ত দেশগুলোতে, মানে কেরালা বা পশ্চিমবঙ্গ কিংবা ধরুন তামিলনাড়ু, এরা যে সিএ অবজেকশান জানাচ্ছে, এই অবজেকশানের পেছনে মূলত দুটো দিক যেটা আমি দেখতে পেয়েছি। একটা হচ্ছে যে স্টেটের ফেডারাল স্ট্রাকচারে রাজ্য বা রাজ্য সরকারের যে অপারেশনটা, তার যে ভূমিকাটা, তাকে অস্বীকার করা হয়েছে। এবং দ্বিতীয়ত এই পার্টিকুলার 3টে দেশ থেকে, কারণ আপনি দেখুন, আপনি যদি অনুপ্রবেশ ভাবেন তাহলে শ্রীলঙ্কা থেকে বড় অঙ্কের মাইগ্রেশন কিন্তু আমাদের দক্ষিণ ভারতে রয়েছে, তাদেরকে কিন্তু এর মধ্যে এই অ্যাম্বিটটার মধ্যে ধরা হচ্ছে না। এবং তাহলে বহু সংখ্যক মুসলিম অনুপ্রবেশ যারা রয়েছেন তারা কিন্তু আমাদের এই যে অ্যাম্বিটটা, সিএর অ্যাম্বিটটা, তার বাইরে চলে যাচ্ছেন এবং তাদের কি হবে সেটা খুব একটা স্পষ্ট নয়। সবথেকে করুণ অবস্থা হবে হচ্ছে যে যারা সিটিজেনশিপ পাবেন না তাদেরকে বলা হবে যে দেশ থেকে এসছেন সে দেশে ফিরে যান। এবার যে দেশের থেকে তারা অনুপ্রবেশ করে এসেছিলেন সেই দেশ যদি তাদেরকে অ্যাকসেপ্ট না করে, ভারতবর্ষে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যাবে কিনা সেইটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে ধর্মের ভিত্তিতে বিভাজন এবং আর্টিকেল 14কে ভায়োলেট করা এবং ফেডারাল স্ট্রাকচারকে অস্বীকার করা এবং পূর্ববর্তী বেশ কিছু অ্যাকর্ডের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করা এবং ক্রমাগত যাবতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার যে দিল্লির কেন্দ্রীভূতকরণ, এই নিয়েই বিভিন্ন রাজ্যগুলো অবজেকশন জানাচ্ছে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে খুব শিগগিরই মামলার একটা হিয়ারিং আছে। আমরা সেদিকে লক্ষ্য রাখবো কোর্ট কী বলছেন। তুমি বললে যে ধর্মের ভিত্তিতে যে সিএটা লাগু করা হয়েছে, কিন্তু যদি আমরা একটু পিছনে চলে যাই ইতিহাসে, তাহলে আমাদের দেশটা যখন বিভাজন হয়েছিল ওটা ধর্মের ভিত্তিতেই হয়েছিল। তো কোথাও যে মানে আমাদের যে কেন্দ্র সরকার থেকে যে কথা বলা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছিল এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রয়েছে, যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে আমরা হচ্ছে নাগরিকত্ব দেব, কারণ তাদের উপর প্রসিকিউট বলুন, তাদের উপর নির্যাতিত হয়েছে। তো এই বিষয়টাকে কীভাবে দেখবেন? দেখুন, এই যুক্তিটা ঠিক যুক্তি, এটা নিয়ে আমার কিছু বলার নেই। ঠিকই ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছিল ভারতবর্ষ, সেটা মানে প্রথম যে স্বাধীনতার সময় এই জিনিসটা হয়েছে তা না, এটার ইতিহাস আপনাকে তাহলে আরও পুরনো দিকে চলে যেতে হবে। সাইমন কমিশনের আমল থেকে গভর্নমেন্ট অ্যাক্ট 1919 সালের গভর্নমেন্ট অ্যাক্টের পর থেকে এই নিয়ে ঝামেলা শুরু হয়েছিল এবং তখন মোহাম্মদ আলী জিন্নাহ সাইমন কমিশনের সময় কংগ্রেস একটা মতামত দিয়েছিল, তার পাশাপাশি জিন্নাহ আরও 14টা পয়েন্ট দিয়েছিলেন, যেটা জিন্নাহস 14 পয়েন্টস বলে পরিচিত। সেই 14টা পয়েন্টের থেকেই কিন্তু শুরু হয়ে গেল আসলে যে ভারতবর্ষে মুসলিম যারা নাগরিক রয়েছেন তদানীন্তনকালে তাদের সাথে সরকারের এবং তাদের সাথে লেজিসলেটিভ অ্যাকশানের কী রিলেশন এই নিয়ে। এবার ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হতে পারে সেই নিয়ে কেউ অস্বীকার করছে না, কিন্তু ভারতবর্ষ স্বাধীন ভারতের সংবিধান কিন্তু ধর্মভিত্তিক কোনো রাষ্ট্রের কথা বলছে না। আপনি যদি সংবিধানের প্রস্তাবনাটা দেখেন সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষ সার্বভৌমত্বের কথা বলা হচ্ছে, অর্থাৎ এবং আর্টিকেল 14তেও সেই কথা বলা হয়েছে এবং এই কথা পরিষ্কার আমাদের সংবিধানে বলা রয়েছে যে স্টেট সরাসরি কোনো ধর্মকে এন্ডোর্স করবে না। ফলে এখন আপনি যে যুক্তিতে এইটা উপস্থাপনা করছেন যে ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে বিচার করা উচিত, তাহলে আপনাকে আগে সংবিধান বা কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, কনস্টিটিউশনের প্রস্তাবনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, তারপরে আপনি নতুন করে রিডিফাইন করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যে সংবিধানের ওপরে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষটা চালনা করছি সেইখানে ধর্মনিরপেক্ষ সার্বভৌম প্রজাতন্ত্রের কথা বলা হচ্ছে এবং পরিষ্কার কনস্টিটিউশনে লেখা আছে যে স্টেট শুড নট এন্ডোর্স এনি রিলিজিয়াস কমিউনিটি।
সেটা পরিষ্কার কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানে বলা রয়েছে। ফলে ইতিহাসে কি হয়েছে সেইটার একপাক্ষিক বিচার করে বর্তমান ভারতবর্ষে আমাদের যে অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু করা যাবে না। তার কারণ স্বাধীন ভারতবর্ষের পরে এই যে যাবতীয় যা যা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে কিন্তু আমরা অলরেডি বহু পরিব্রাজক বা এই মাইগ্রেশনকে অ্যাকসেপ্ট করে ফেলেছি। আমরা কিন্তু শুরু থেকেই ওরকম বলিনি যে না হিন্দুস্তান এবং পাকিস্তান এই যদি ভাগ হয়ে থাকে তাহলে আমাদের দেশে কোনো মুসলমানের জায়গা নেই, এই কথা কিন্তু কখনো বলিনি আমরা ইতিহাসে। আমরা কিন্তু বহু সময় যখন বাংলাদেশের সাথে একটা ধর্মীয় সমস্যা হয়েছে ভারতবর্ষ সাহায্য করেছে, আমরা রোহিঙ্গাদেরকে ঢুকতে সাহায্য করেছি, আমরা বাংলাদেশ থেকে বড় অঙ্কের হিন্দু এবং মুসলমানদেরকে ঢুকতে সাহায্য করেছি। তাহলে হঠাৎ করে আজকে এসে ওভারনাইট আমরা এটা বলতে পারি না যে 1947-এ মাউন্ট ব্যাটেন রোয়েদাদে এই কথা লেখা ছিল বলে বা মোহাম্মদ আলী জিন্নাহ ধর্মের ভিত্তিতে পাকিস্তান চেয়েছিলেন বলে যাবতীয় মুসলমানদেরকে আমরা অস্বীকার করব। সেটা করা যায় না, সেটা অসাংবিধানিক একটা পদক্ষেপ হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যুক্তিটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছেন এটা ঠিকই, যে তারা বলছেন যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই জায়গাতে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা সংখ্যাগরিষ্ঠ এবং আমাদের হিন্দু সহ বাকি যে 5-6টা ধর্মের কথা বলা হয়েছে তারা সংখ্যালঘু। তাই তারা যদি আমার এখানে এসে বসবাস শুরু করেন তাহলে আমরা তাকে দেব, কিন্তু সংখ্যাগুরু যারা অন্য দেশ থেকে আসছেন তাদেরকে আমরা দেব না। এই যুক্তির মধ্যে একটা ফ্যালাসি রয়েছে। তার কারণ হচ্ছে পাকিস্তান থেকে আওয়াধি মুসলিম সম্প্রদায়ের মানুষ, বড় অঙ্কের মানুষ, তারা কিন্তু আমাদের দিল্লির একটা বিরাট বড় জায়গায় তারা কিন্তু বসবাস করেন। এবং যে দেশে কোন সম্প্রদায়ের মানুষ সংখ্যাগুরু এইটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে সংখ্যাগুরু মানে তার আর কোনো রকমের সেখানে সমস্যা নেই বলে সে এখানে চলে এসেছে। আমাদের দেশে আমরা তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু হিন্দু বহু কমিউনিটির মধ্যে কিন্তু অনেক কমিউনাল কনফ্লিক্ট এখনও ভারতবর্ষে বিরাজমান। বহু হিন্দুদের মধ্যেও অনেক শিডিউল কাস্ট রিলেটেড প্রবলেম রয়েছে, কাস্ট পলিটিক্স রয়েছে। আমাদের দেশে কিন্তু বাইনারি রাজনীতি চলে না, কে হিন্দু কে মুসলমান বা কে লেফট কে রাইট, এই যে বা কে বুর্জোয়া কে প্রলেতারিয়াত, এই যে 1:1 রিলেশনশিপে আপনি ব্যাপারটাকে দেখার চেষ্টা করছেন, এটা ভুল হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের মাঝখানে আরও ছোট একটা হিন্দু বলে একটা বড় কমিউনিটি, কিন্তু তাই সেই হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন মানুষদের মধ্যেও কিন্তু তাদের ইন্টারনাল কমিউনাল এবং কাস্ট এবং ক্লাস কনফ্লিক্ট রয়েছে। সেই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের দেশে সমস্ত হিন্দুরা কি একই রকমভাবে সেফগার্ডেড রয়েছেন? তাহলে তো আমরা উত্তরপ্রদেশে কিছুদিন আগেও আপনি যদি দেখেন যে একটি বাচ্চাকে গুলি করে মারা হয়েছিল কাস্ট পলিটিক্সের জন্য। তিনি একটি পার্ক, একটা আবর্জনার স্তূপ, সেই আবর্জনার স্তূপকে সে পরিষ্কার করে বাচ্চারা খেলাধুলার ময়দান তৈরি করেছিল আর বাবা সাহেব আম্বেদকরের একটা ছবি প্রতিষ্ঠা করেছিল। সেই জন্য পুলিশ গিয়ে তাকে গুলি করে হত্যা করে একটি বাচ্চাকে। এইটা কিন্তু ভারতবর্ষের একটা চিত্র। ফলে আমাদের এখানে শুধুমাত্র ধর্ম একমাত্র সমস্যা নয়, ধর্ম একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান প্রত্যেক নাগরিকের, সে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্ট, জৈন, প্রত্যেকের ধর্ম তার নিজস্ব রিচুয়াল প্র্যাকটিস করার অধিকার রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সংখ্যালঘু তাকে আমাকে একটু লঘু চোখে দেখতে হবে এবং তার যাবতীয় পূর্ব এক্সিস্টেন্সকে আমাকে ডিসরিগার্ড করে যেতে হবে, অস্বীকার করে যেতে হবে। তাহলে দেশের সার্বভৌমত্বের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক হয়ে যাচ্ছে।